কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। ক্ষমতাকে আমি কখনো মিসইউজ করিনি। যতটুকু ক্ষমতা আছে আমার কাছে বা ক্ষমতা পেয়েছি বা ক্ষমতা অর্জনের জায়গায় যেতে পারি, সেই ক্ষমতাটা যাতে আমি প্রপারলি ইউজ করি। নাম্বার আমি জানি না সেই নাম্বার আমি কোনোদিন পাবো কি না, কারণ সেই নম্বর তো আমার ফ্যামিলি দেবে। তবে সেদিন আমার শাশুড়ি, যার এখন ডিমেনশিয়া হয়ে গেছে অনেকটাই, মানে এত কর্মঠ মহিলা উনি ছিলেন। উনি ন্যাশনাল মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অ্যানেস্থেসিওলজির। সে আমার হাত ধরে সেদিনকে বললো যে যেই আমাকে ছেড়ে যাক, তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু তো এটাই হয়তো আমার কাছে সংসারের অনেক বড় কমপ্লিমেন্ট, যেটা আমি পেলাম আমার শাশুড়ির কাছ থেকে। ঋতুপর্ণা সেনগুপ্ত যখন ভাঙে, তখন চার দেওয়ালের ভেতরেই সেই ভাঙাটা থাকে। তখন সে বুড়িয়ে যায়, ভেঙে যায়, কিন্তু তার চোখের জল আর কেউ দেখতে পায় না। কারণ আমি জানি সেই আমার চোখের জলের মূল্য কেউ দিতে পারবে কি না আমার ঠিক জানা নেই। জীবন মানেই কর্মতার, ক্লান্তি নেই রাত কিংবা দুপুর, কিন্তু এবার তিনি হঠাৎ করে নিয়ে আসছেন কর্পূর। কী কারণে কর্পূর সেটা আমি জানবো ঋতুদির থেকে। তবে ঋতুদি, প্রথমেই তোমায় স্বাগত টলি টাইমে। কেমন আছো? থ্যাংক ইউ। ঋতুদি, কর্পূরের নিয়ে যেহেতু আজকে আমাদের গল্প, তো প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করবো সেটা হলো এই ছবিটা, এই গল্পটা এবং এই চরিত্রটা কেন তোমায় অ্যাট্রাক্ট করলো? কারণ আমি থাকতে এসেছি, কর্পূরের মতো উবে যেতে আসিনি। অনেকেই হয়তো চায় আমি কর্পূরের মতো উবে যাই, শত্রুর মুখে ছাই, কিন্তু কর্পূরের মতো উবে যেতে আমি আসিনি। আমি থাকতে এসেছি। তাই জন্য এই গল্পটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছে, যে এখানে একটা মহিলার সংগ্রামের গল্প, তার পাওয়ারের গল্প, তার পাওয়ারহীনতার গল্প, এবং সেই পাওয়ারকে কখনো সে এক্সারসাইজ করেছে একরকমভাবে, কখনো সে আরেক রকমভাবে এক্সারসাইজ করেছে, যেটা হয়তো জীবনের অনেক কিছুর চাপে পড়ে মানুষকে অনেক কিছু করতে হয়। তো সেই অনেকগুলো জায়গা আছে যেটা আমাকে কর্পূর, মানে এই মৌসুমী সেনের চরিত্রটা আমাকে অ্যাট্রাক্ট করেছে। এবং অরিন্দম শীল অবশ্যই একজন খুবই দক্ষ পরিচালক, এবং ওনার সাথে এর আগে আমি আর একটা ছবি করেছিলাম, মায়া কুমারী। তো তারপর থেকে অরিন্দম আমাকে বলে, তোমার জন্য একটা দারুণ কিছু আমাকে ভেবে বার করতে হবে। তো যাই হোক, দারুণ কিছু ভেবে এতদিনে বার করেছে না। তবে আমার বাড়ি থেকে এই গল্পটার উৎপত্তি হয়, এবং আমার বাড়িতেই দুটো গল্প নিয়ে চর্চা হচ্ছিল, এবং যখন আমি এই দীপান্বিতাদির এই গল্পটা শুনলাম, তখন আমার মনে হলো যে অভিনেত্রী হিসেবে এই গল্পটা আমাকে একটা নিশ্চয়ই নতুন কোনো পদক্ষেপ দেবে। তো আমি সবসময় চেষ্টা করি যে আমার চরিত্রটা কতটা দর্শককে অ্যাট্রাক্ট করতে পারছে, সেটা আমার কাছে একটা বড় ব্যাপার। তো সেইটা মনে হয় যে এই চরিত্রটা মৌসুমী সেন একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট করবে। ইভেন রিসেন্টলি তুমি যদি যেই ছবিগুলো আমার দেখো, যেগুলো আমি করেছি, বেলা বা অযোগ্য বা গুড বাই মাউন্টেন, ম্যাডাম সেনগুপ্ত, লক্ষ্মীকান্তপুর লোকাল, প্রত্যেকটার মধ্যে আমি একটা নতুন মহিলাকে খোঁজবার চেষ্টা করেছি, যেই মহিলাকে আমি হয়তো আগে কোনো দিন দেখিনি। তো এটাও আমার মনে হয় কর্পূরের মধ্যেও মৌসুমী সেন সেই চরিত্রটা, যেখানে একজন প্রফেসর, যেখানে একজন মানে পার্সোনাল রিলেশনশিপে সে টর্ন কমপ্লিটলি, তারপরে সে কীভাবে ব্যালেন্স করছে তার প্রফেশন, সোসাইটির চাপ, তো অনেক কিছু মিলিয়ে এই গল্পটা আমাকে অ্যাট্রাক্ট করেছে অভিনেত্রী হিসেবে। যদি এখনও সমাজে যদি একজন মেয়ে কর্মরত থাকে, তাহলে তার ক্ষেত্রে একটা প্রশ্ন হামেশাই চলে আসে, কি করে সংসারটা সামলাও। এবং যদি তোমার কথা বলা হয়, দীর্ঘ এতগুলো বছর এবং শুধুমাত্র অভিনেত্রীর ভূমিকায় তোমাকে আমরা পেয়েছি সেটা স্ক্রিনে, এর বাইরে তুমি যে সোশিও রেসপন্সিবিলিটিগুলো পালন করো সেগুলো কান পাতলে শোনা যায়, কিন্তু কখনো তুমি প্রকাশ্যে খুব বেশি আসতে দাওনি, নিজে থেকে তো আসতে দাওইনি। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সমাজ, মানে সংসারকে ঠিকমতো বেঁধে রাখার দায়িত্বে ঋতুদি কীভাবে সামলায় এবং সেই জায়গায় নিজেকে কত নাম্বার দেবে? নাম্বার আমি জানি না সেই নাম্বার আমি কোনোদিন পাবো কি না, কারণ সেই নম্বর তো আমার ফ্যামিলি দেবে। তবে সেদিন আমার শাশুড়ি, যার এখন ডিমেনশিয়া হয়ে গেছে অনেকটাই, মানে এত কর্মঠ মহিলা উনি ছিলেন। উনি ন্যাশনাল মেডিকেল কলেজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন অ্যানেস্থেসিওলজির। সে আমার হাত ধরে সেদিনকে বললো যে যেই আমাকে ছেড়ে যাক, তুমি আমায় ছেড়ে যেও না। কিন্তু তো এটাই হয়তো আমার কাছে সংসারের অনেক বড় কমপ্লিমেন্ট, যেটা আমি পেলাম আমার শাশুড়ির কাছ থেকে। এবং উনি যে আমার উপর কতটা ভরসা করেন সেটা বুঝলাম। তো সংসার এবং কাজকে ব্যালেন্স করা, ইটস আ ভেরি ডিফিকাল্ট থিং। মানে মানুষ যতটাই বলে যে মাল্টিটাস্কিং অনেকটা আমরা করছি সব কিছু, কিন্তু এই পুরো বিষয়টা করতে কিন্তু অনেকটাই এফর্ট, অনেকটা সময় এবং অনেক, মানে কি বলবো, মানে উপস্থিত বুদ্ধিরও দরকার হয়, যেটা আমার মনে হয় যে আমরা সবাই, মানে আই থিঙ্ক আমরা সবাই এটা নিয়ে, মানে এটা নিয়ে সবাই আমরা
কাজ করছি যারা ওয়ার্কিং উইমেন, মানে আই ক্যান টক অ্যাবাউট ইউর সেলফ অলসো, তোরাও সকাল রাত্রির দুপুর অনেক জায়গায় দৌড়তে হয় এই বোম নিয়ে, কিন্তু আবার বাড়িতে কোনো একটা সমস্যা হলে সেখানেও দৌড়তে হয়। আর নাও ইউ হ্যাভ আ স্মল বেবি, তো অবভিয়াসলি অনেক রেসপন্সিবিলিটিও বেড়ে যায়। বাচ্চারা থাকলে তাদেরও অনেক এক্সপেকটেশনস বেড়ে যায়। যেরকম আমার মেয়ে গতকাল একটা অ্যাওয়ার্ড পেলো স্কুলে, ভলিবল নিয়ে ওকে একটা দুর্দান্ত অ্যাওয়ার্ড দেওয়া হলো, কিন্তু সেটা দেখবার জন্য আমিও ছিলাম না এবং আমার বর সঞ্জয় গেছে ইউএসএতে, ও ছিল না। তো ফলে এই ভ্যাকিউমগুলো বা এই যে মিস হয়ে যাওয়া এই সময়গুলো, এগুলো কম্পেনসেট করা খুব ডিফিকাল্ট, কিন্তু তাহলেও আমি চেষ্টা করি যে যতটা পারি যে ওদের সাথে যদি অনেকটা সময় দিতে পারি বা থাকতে পারি, সেটা আমার কাছে প্লাস। তবে নম্বর আমি জানি না, নম্বর ওরা দিতে পারবে, তবে নম্বর পাওয়ার জন্য চেষ্টা করি। দিদি, এই যে তুমি একটু আগে কথা বলছিলে না যে পাওয়ারকে কিভাবে সে এক্সারসাইজ করেছে এবং তারপরে ক্ষমতাহীনতা, আমার মনে হয় মায়েদের সব থেকে বড় অক্ষম লাগে যখন সে বাচ্চাদের কোনো অ্যাচিভমেন্টে কিংবা অসুস্থতায় যখন সে দাঁড়াতে পারে না। ঋতুদি, এই যে ঘটনাটা বললে, এর বাইরে যদি কোনো জীবনের কখনো সিচুয়েশন আসে যেখানে নিজেকে খুব ক্ষমতাহীন হয়ে মনে হয়েছে, এই এত প্রতিপত্তি, আজ ঋতুপর্ণা সেনগুপ্ত মহানায়িকা, এগুলোর লাভ কি? এক্স্যাক্টলি, অনেকটাই হেল্পলেসনেস হয়ে যায়, মানে হেল্পলেস লাগে নিজেকে, যে কেন এই সময়টা আমি থাকতে পারলাম না, কেন ওই সময়টা আমি ওকে দিতে পারলাম না। হয়তো আমার কাছে তাদের গ্রিভান্সের পাহাড়টা অনেক বড় হতে থাকে, কিন্তু সেটাও আমার মনে হয় যে এই প্রফেশনের যতটাই যতটা এই প্রফেশনের ব্লেসিংস, ততটাই এই প্রফেশনের কার্স। কারণ ওইটা ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট। কারণ কোনো একটা এমন একটা ছবির অফার এলো যেটা হয়তো তুই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছিলি যে এই ছবিটা যদি আমি পাই, কিন্তু তারপরে পরবর্তীকালে ওই সময়ই হয়তো এমন একটা পার্সোনাল ক্রাইসিস হলো যেখানে তোকে ওখানেও প্রেজেন্ট থাকতে হবে। তো এইটা একটা সাংঘাতিক দ্বন্দ্ব এবং ইনার কনফ্লিক্ট যেটা কুড়ে কুড়ে খাবে তোমাকে। তো সেখানে তোমাকে ইউ হ্যাভ টু মেক আ চয়েস। সো সেই চয়েসটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অভিনেত্রীদের জীবনে একটা চলে পর্দায় অভিনয়, এর বাইরে থাকে অভিনয়ের সঙ্গে অভিনয়। ধরো এই ইন্টারভিউটা, কিংবা ধরো তোমার এমন কোনো কমিটমেন্ট, সেটা কোনো লঞ্চ হতে পারে, কোথাও তোমার যেতে হবে, সেদিন তুমি কি মেন্টালি ডিল করছো কোন সমস্যার সঙ্গে আমরা কেউ জানি না। তোমার হাসি মুখটাকেই আমরা দেখছি, বা একটু যদি তুমি কোথাও মনক্ষুণ্ণ হয়ে চিৎকার করে ফেলো, হয়তো তখন তোমার পেছনে একটা অন্য কথাও হচ্ছে। এই অভিনয়ের সঙ্গে অভিনয়, এটা কিভাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে এতদিন ধরে নিজেকে চেনালো, মানুষকে চেনালো? সেইটা তো করেই যাচ্ছি অনেক বছর ধরেই, আর সেটা মানুষ প্রচুর চিনতে পেরেওছি। অনেক দিন ধরে মানুষকে চিনছি, অনেক দিন ধরে মানুষকে জানছি। তো ফলে মানুষকে এই জানা বা চেনার জায়গাটা কখনো খুব হার্ট করে, কখনো খুব ভালো লাগে, যে অনেক ভালো মানুষকেও চিনেছি, আবার অনেক স্বার্থপর মানুষকেও চিনেছি। ফলে এখন আর সেগুলো নিয়ে ভাবি না, এখন শুধু ভাবি যে নিজে কিভাবে ভালো কাজ করে এগিয়ে যেতে পারি জীবনে। কারণ লাইফ ইজ টু শর্ট, কালকে সত্যি কেউ জানে না কি হবে। আজকের দিনটা যাতে এমন কিছু পারপাসফুল কিছু করে যেতে পারি, যাতে এই পারপাসটা নিয়ে অন্যদের ইন্সপিরেশন হয়। দিদি, ক্ষমতার এক্সারসাইজের কথা যখন এলো, তাহলে বলি তুমি এতদিন ধরে স্বমহিমায় শীর্ষে বসে আছো এখনও দাঁড়িয়ে, সে জায়গা থেকে দাঁড়িয়ে ক্ষমতার ব্যবহার তুমি কিভাবে দেখলে, তুমি কিভাবে করলে? ক্ষমতাকে আমি কখনো মিসইউজ করিনি। যতটুকু ক্ষমতা আছে আমার কাছে, বা ক্ষমতা পেয়েছি, বা ক্ষমতা অর্জনের জায়গায় যেতে পারি, সেই ক্ষমতাটা যাতে আমি প্রপারলি ইউজ করি। এবং আমি ক্ষমতা অনেক সময় ইউজ করেছি যেখানে মানুষের অসহায়তা হয়েছে, সেখানে হয়তো আমি সেই ক্ষমতা ইউজ করেছি যে তাদের সাহায্য করার জন্য বা তাদের পাশে দাঁড়ানোর জন্য। যতটুকু ক্ষমতা আমার আছে বলে আমার মনে হয়। আর আমি কখনো এটা বলি না, মানুষকে কখনো আমি বিভ্রান্ত করি না যে হ্যাঁ, আমি তাকে বলে দিই যে হ্যাঁ আমি অনেক কিছু চেষ্টা করেছি কিন্তু হয়নি। কিন্তু আমি এটা করতে পারি না কখনো। সত্যি আমি চেষ্টা করে যদি না হয় সেটা আলাদা কথা, কিন্তু আমি এমনি মুখে বলতে পারি না যে হ্যাঁ আমি চেষ্টা করেছি হয়নি, না চেষ্টা করে। তো ফলে চেষ্টা করাটাও আমার কাছে একটা খুব বড় বিষয়। যে সত্যি কথা বলতে অনেকে অনেক জীবনযুদ্ধে অনেক রকমভাবে লড়ছে, আমার থেকে হয়তো আরও অনেক আমি হয়তো অনেক বেটার পজিশনে আছি অনেকের থেকে, যারা সত্যি জীবনযুদ্ধে খুব কষ্ট করে লড়ছে। তাদের পাশে যদি কোনোভাবে দাঁড়াতে পারি, সেটা আমার জয় বলে মনে হয়। তুমি যে সময় থেকে আজও দাঁড়িয়ে যেভাবে স্বমহিমায় বিরাজমান, তুমি দেখেছো পলিটিক্স কি হয় বা ব্যাকস্ট্যাবিং কি হয়। সেখানে দাঁড়িয়ে যখন তোমার একটি কন্যা সন্তান, তাকে যখন তুমি বড় করছো, তাকে কোন অ্যাডভাইসগুলো দেওয়ার চেষ্টা করো, বা তাকে কোন অনুশীলনটার মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো? কারণ তুমি জানো পৃথিবীটা কতটা কঠিন, এবং বিনোদন জগৎ হয়তো আরও বেশি কঠিন। আমার এখন কন্যা সন্তান পুত্র সন্তানরা কি কারো কথা শোনে?
বলতে খুব ভালো লাগে যে হ্যাঁ এটা বলেছি ওটা বলেছি। ওদের এখন নিজেদের এত ওপিনিয়ন, আর তারপরে ওরা নিজেরা এত সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটিউন যে আমার কিছু বলার আগেই ওরা সব কিছু জেনে গেছে, মানে এতটাই তারা বিজ্ঞ হয়ে গেছে। কিন্তু মাঝে মাঝে মা হিসেবে তো বলতেই হয়। আমি বলেছি দেখো আমার যেটা বলার আমি তোমাদের বলবো, এরপরে তোমাদের যদি মনে হয় তোমরা সেটা শুনবে শুনবে, আর যদি আমি তো তোমাদের জোর করে কিছু করাতে পারবো না, কারণ জোর দিয়ে এখন আর জীবনে কিছু করা যায় না। কারণ বাচ্চারা এখন এত ম্যাচিওর্ড যে তাদেরকে জোর করে আমরা কিছু করাতে পারবো না, কারণ তাদের স্কুলে বল সব জায়গায় বল তাদের পড়াশোনার প্যাটার্ন বদলে গেছে। তারা প্রজেক্ট নিয়ে কথা বলে, তারা আজকে সোশ্যাল অ্যাফেয়ার্স নিয়ে কথা বলে, তারা পৃথিবীতে অনেক বেশি ওরা অবগত আমাদের থেকে কি হচ্ছে না হচ্ছে চারিদিকে। ফলে ওরা ওদের নিজেদের একটা জগৎ নিয়ে আছে। তবুও আমি বলি যে মা হিসেবে আমার যেগুলো যেগুলো বলার আমি বলবো। তোমরা হয়তো মা যেদিন থাকবে না সেদিন হয়তো উপলব্ধি করবে যে মা যেগুলো বলেছিল হয়তো ঠিক। আজকে যেরকম আমার মা বাবা নেই, মা চলে গেছে, তো মার প্রত্যেকটা কথা মনে হয় যে ভীষণ ভ্যালুয়েবল। মানে হয়তো সেদিন বুঝতে পারিনি তার মাহাত্ম্যটা, আজ বুঝতে পারি তার মাহাত্ম্যটা। ফলে আমি আমার বাচ্চাদের এগুলোই বলি যে ভালো মানুষ হও, জীবনে ভ্যালুস তৈরি করো, সেগুলো তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, আর যাই কেড়ে নিক। মৌসুমী চরিত্রটায় যদি দিদি আসি, ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে তুমি কনস্ট্যান্ট একটা ভীষণ তীক্ষ্ণ শার্প দৃষ্টি তোমার মানে এই চরিত্রটার মধ্যে বর্তমান, কিন্তু কোথাও একটা গিয়ে মনে হয় যেন একলা ঘরে এসে ভেঙেও পড়ে। ঋতুপর্ণা সেনগুপ্ত কার কাছে ভাঙে? আদৌ কি নিজেকে ভেঙে পড়তে দেয়? ঋতুপর্ণা সেনগুপ্ত যখন ভাঙে তখন চার দেওয়ালের ভেতরেই সেই ভাঙাটা থাকে, তখন সে বুড়িয়ে যায়, ভেঙে যায়, কিন্তু তার চোখের জল আর কেউ দেখতে পায় না। কারণ আমি জানি সেই আমার চোখের জলের মূল্য কেউ দিতে পারবে কি না আমার ঠিক জানা নেই। তাই আমি নিজের সঙ্গেই নিঃশব্দে নিজে কাঁদি, তারপর আবার নিজেকেই বলি যে না আমাকে দাঁড়াতে হবে, আমার চোখের জল মোছার কেউ নেই। বেশ, এবার একটা অন্য প্রসঙ্গে আসি দিদি, এই কর্পূরেতেই থেকে, সেটা হলো শিক্ষা তো একটা দেশ বা রাজ্যের মেরুদণ্ড বলা যেতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কর্পূরে শিক্ষা দুর্নীতির জায়গাটা উঠে আসছে। বর্তমান প্রজন্মকে যখন তুমি দেখো তখন কোন জায়গাগুলোয় তোমার মনে হয় যে এই জিনিসগুলো যদি স্কুলেতে বা একদম এডুকেশন সিস্টেমের ভেতরে নিয়ে আসা যেত সব থেকে ভালো হতো, ওদেরকে আরও ভালো মানুষ করার জন্য, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার তথাকথিত বড় লোক নয়, ভালো মানুষ করার জন্য? দেখো মানুষ হওয়ার জন্য যেই ভ্যালু সিস্টেম লাগে সেটা শুধুমাত্র বাড়ির থেকে না, পরিবার থেকে না, সেটা ইনস্টিটিউশনও তৈরি করে। কারণ আমাদের বেশিরভাগ সময়টা স্কুল বা কলেজেই কাটে, মানে তখন আমরা বড় হচ্ছি সেই সময়টা। তো স্কুল কলেজের যে ফান্ডামেন্টাল ডিসিপ্লিন বা ইনস্টিটিউশনের যে গতিবিধি, সেগুলোকে যদি আমরা অনেক বেশি ফর্মালাইজ করি, অনেক বেশি প্রিন্সিপাল মেনটেন করি, তাহলে বোধহয় তাদেরকে যথেষ্ট মানে জ্ঞান বা মানে তারা অনেক যথেষ্ট জ্ঞান অর্জনও করবে আর সেই ডিসিপ্লিনটাকে মেনটেন করবে। তো সেই ডিসিপ্লিনটা নিশ্চয়ই বাড়িতে এসেও মেনটেন হবে, কারণ তাদের ভেতরে যদি সেটা থাকে তাহলে সেটা কখনো বের করা যায় না। তাই আমি মনে করি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান বা ব্যবস্থা আমার মনে হয় যে প্রথমেই তাদের বিহেভিয়ারাল প্যাটার্নসগুলোকে প্রপারলি চ্যানেলাইজ করলে, বিহেভিয়ারটা যদি ঠিক থাকে তাহলে মানুষ অনেক কিছুই ভালো করতে পারে। দিদি, তুমি যে ডিসিপ্লিনের কথাটা বললে এবং একটু আগে যেহেতু ক্ষমতার কথা আসছিল, এই কদিন আগেই আমরা খবরের কাগজের হেডলাইনে বলে বিভিন্ন জায়গায় দেখেছি যে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের কাজ বয়কট করা, ব্যান করে দেওয়া, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে এটা নিয়ে নানা মত তৈরি হচ্ছে এবং ব্যান করার সপক্ষে কেউই সেভাবে বলছে না। তুমি ব্যাপারটাকে কীভাবে, তুমি মানে এটা নিয়ে তোমার রিয়াকশন? দেখো শিল্পীর তো কোনো একটা জায়গা না, শিল্পী সারা পৃথিবীতে কাজ করতে পারে। শিল্পীর জায়গাটা একটা কোনো জায়গা না যেখানে সে কুক্ষিগত থাকতে পারে, এবং শিল্পীকে তার শিল্পসত্তাটা দেখাবার জন্য প্রচুর জায়গা থাকে যেখানে সে গিয়ে কাজ করতে পারে। তবে যে তার নিজের জায়গায় যদি তাকে কেউ বয়কট করে, আমার মনে হয় সেটা নেগোসিয়েশন করে ঠিক করে নেওয়াই ভালো। যেখানে কোথাও ভুল বোঝাবুঝি হয়ে থাকলে সেটা ঠিক করে নেওয়া ভালো, কেন না? কারণ সেটাতে তো কোনো আখেরে লাভ হচ্ছে না, মানে তো সেটা আমার মনে হয় কোনো আলোচনার মাধ্যমে যদি সেটা সলভ হয়ে যায় তাহলে সেটাই শ্রেয়। মৌসুমী চরিত্রটা কি আলোচনার মধ্যে যেতে চেয়েছে, না সে আলোচনা ছাড়াই নিখোঁজ হয়ে গেছে? মৌসুমী চরিত্রটা এখন আমি বলবো না এতগুলো কথা, কারণ মৌসুমী চরিত্রটা দেখতে হবে মৌসুমী কী করেছে না করেছে সিনেমাতে, এবং মৌসুমী কীভাবে গল্পের পরতে পরতে তার নতুন নতুন দিক সে দেখিয়েছে, সেটাই সারপ্রাইজ। আর শেষ প্রশ্ন তোমাকে করব, সেটা হলো অনেকগুলো মিটিং ছিল, তার মধ্যে ইন্টারভিউ, এই সমস্ত কিছু মিলিয়ে সারাদিনে মোটামুটি কতগুলো ফ্রেশ লাইম সোডা চলে আর কতগুলো কফি?
আমি চা কফি ফ্রেশ লাইম কোনোটাই খাই না বেশি। আমি যেটা খাই হচ্ছে মাঝে মাঝে একটু গ্রিন টি, আর মাঝে মাঝে একটু ওই বেরি টি বা মানে যেগুলো ইনফিউজ টিজ সেগুলো একটু ভালো লাগে খেতে। আগে তো চাও খেতাম না। আর ফ্রেশ লাইমটা অনেক দিন পরে একটু খেলাম, কারণ আমার একটা লাইম অ্যান্ড লেমনি কিছু খেতে ইচ্ছা করছিল। একটু একটু টক ঝাল মিষ্টি দরকার আমার মনে হয়। তাই আর কর্পূরেও কিন্তু অনেক টক ঝাল মিষ্টি বিষয় আছে, আর একটা দারুণ থ্রিলার এলিমেন্ট আছে, সেটা কিন্তু লোকে দারুণ পছন্দ করবে। টক ঝাল মিষ্টি কর্পূরের জন্য যদি একটু দর্শককে নিমন্ত্রণ জানিয়ে দাও। দর্শককে আমি একটা কথাই বলবো যে 19শে মার্চ রিলিজ হচ্ছে কর্পূর। আপনারা প্লিজ সবাই এসে দেখবেন। এবং অরিন্দম শীল পরিচালিত কর্পূর ফ্রেন্ডস কমিউনিকেশন এবং কাহাক গ্রুপ এটা প্রডিউস করেছে। এর মধ্যে অভিনয় করেছেন ব্রাত্য বসু, অরিন্দম শীল, কুণাল ঘোষ, তারপরে সাহেব চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, লহমা, অর্পণ, অনন্যা, কুণাল ঘোষ এবং আরও অনেকে। প্লিজ দেখতে ভুলবেন না কর্পূর।